সুদীপ্ত দা নমস্কার। নমস্কার। সুদীপ্ত দা, আমরা দেখছি লাস্ট দুদিন ধরে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলনের নাম করে, এবং সেখানে একটি অভিযোগ সামনে আসছে ইতিমধ্যে। সেটা নিয়ে একটা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। অভিযোগটা হচ্ছে যে কোটি টাকার বিদেশি অনুদান এই ককরোচ যে পার্টি তাকে দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এখানে তিন ধরনের লোকেরা, মানে প্রথমত এই আন্দোলনের মূল কারণ সেটা হচ্ছে FCRA 2.0 বিল। এই বিলে বলা হয়েছে যে বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের বিভিন্ন এনজিও কে দেওয়া হয়, সেখানে কে টাকাটা দিচ্ছে এবং এই টাকাটা কোন খাতে খরচ হচ্ছে সেটা সরকারকে বলতে হবে। আর এখানেই সমস্যাটা হয়েছে, কারণ এখানে বহু এনজিও এখানে টাকা দেয় ধর্মান্তরণের জন্য। কেউ এখানে টাকা দেয় ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে তাদের মতামতগুলো নিয়ন্ত্রণ করার জন্য। তার সঙ্গে কিছু ভারতীয় যারা বিদেশে গিয়ে মানে ঘুষ ঘুষ হিসাবে টাকা নেয়, এখন আমেরিকা বা ইউরোপে তো ঘুষ ধরা পড়ে যাবে, তারা এই দেশে বিভিন্ন এনজিও তে টাকা দেওয়ার নামে সেই ঘুষগুলোকে ট্রান্সফার করে। ঘটনা হচ্ছে যে এই FCRA বিলটা এলে এরা মোটামুটি এদের সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবং তার সঙ্গে আমি বলছি, এই ধরুন এই সোনাম ওয়াংচু যে টাকাটা পায় বিদেশ থেকে, সোনাম ওয়াংচুকে অনেকে থ্রি ইডিয়টস এর ইয়ে হিসাবে ভাবছে, থ্রি ইডিয়টস এর ফাংশক ওয়াংরু হ্যাঁ। হিসাবে। এখানে একটা বড় পার্থক্য আছে, মনে রাখবেন। ফাংশক ওয়াংরু IIT টপার ছিল, এ NIT-র সাধারণ একজন ছাত্র। ফংসুক ওয়াংরু সিনেমাতে যেটা দেখা হয়েছে, তার 400টা পেটেন্ট এবং সেই পেটেন্টের টাকায় সে ছেলে মেয়েদের পড়াশোনা শেখায়। সোনাং ওয়াংচুর নামে একটি পেটেন্টও নেই, সে কোনো বৈজ্ঞানিকই না, তার নামে কোনো পেটেন্ট নেই, সে পুরোটা বিদেশি টাকায় চালায়। এবার যথারীতি যারা বিদেশের টাকায় চালায়, এবং তার বাবা একজন কংগ্রেস নেতা ছিল, ইট ইজ নট যে সে গরিব ফ্যামিলি থেকে এসছে হুম। ইয়ের মতো। তো ঘটনা হচ্ছে যারা এই বিদেশের টাকায় এই ধরনের ব্যবসাগুলো চালায়, তাদের ব্যবসা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এবং তারা সেই জন্য তারা কিছু ছেলেপেলেকে জোগাড় করে তারা রাস্তায় নামিয়েছে। আপনি একবার গিয়ে দেখুন এদের মধ্যে একজন নিট পরীক্ষার্থী আছে নাকি। দিল্লিতে আপনি যারা দৌড়াচ্ছে তাদের জিজ্ঞেস করবে নিটের একজন পরীক্ষার্থী আছে নাকি, এবং নিটের পুরো কথা কি তাদের একবার জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না, কারণ এরা কেউ সেই উদ্দেশ্যেই আসেনি, এদের প্রত্যেকের উদ্দেশ্য আলাদা। হুম। মানে তাহলে বলছেন দিল্লির বুকে যে আন্দোলনটা হচ্ছে সেটা রাজনৈতিকভাবে প্ররোচিত? অ্যাবসলিউটলি। এবং রাজনৈতিক, এবং আমি বলছি এখানটা বিদেশি হাত আছে কিছুটা। কিছুটা ধরুন এখানকার যারা বিরোধী নেতা, তারা সরকারের খুঁত খুঁজে পাচ্ছেন না, তারা দেখছেন যে এখানে যদি একটু হাত ছেকে নেওয়া যায় তাহলে, সেখানে যেমন মমতা ব্যানার্জি, উনি কলকাতায় বাড়ি থেকে বেরোতে পারছেন না, উনি বললেন দিল্লিতে গিয়ে আমি ওখানে বসবো। এইখানে মহুয়া মৈত্র রাস্তায় বেরোলে মহুয়া মৈত্রকে ডিম ছুড়বে, তো উনি দিল্লিতে গিয়ে ওই ককরোচদের মিটিং এ গিয়ে বসতেন, সাগরিকা ঘোষেরা। কারণ হুম। জানি ওখানে উঠলে মোটামুটি মিডিয়া কভারেজটাও পাওয়া যাবে। হুম। আর কলকাতায় তো বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, বেরোলেই লোকজন ডিম ছুড়বে। হুম। তো এই এই হলো অবস্থা আর কি। রাহুল গান্ধীর পাবলিক বেস নেই, উনি মাঝখানে একটু হাত ছেড়ে নিলেন মোদিজির বাড়ির সামনে গিয়ে। এই হলো অবস্থা আর কি। বিষয়টা হচ্ছে আর একটা বিষয় সামনে দেখা যাচ্ছে, এই যে যারা আন্দোলন করছে মানে আন্দোলনকারী, হুম। তাদেরকে ছাত্র বলা হচ্ছে, এবং ছাত্র আন্দোলন যারা করছে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে করে রীতিমতো খাবার আসছে। এবং একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে খাবার পাঠানো হচ্ছে। এই যে বিষয়গুলো সামনে আসছে, কি বলবেন? এগুলো আমাদের ইডি বা অন্যান্য যে তদন্ত সংস্থা আছে তাদের তদন্ত করে দেখা উচিত, যে এদের কোথা থেকে খাবার আসছে বা কোথা থেকে টাকা আসছে ইত্যাদি। এগুলো তদন্ত করা উচিত। এই ধরনের যদি ইয়ে থাকে, মানে যদি অভিযোগ থাকে, সেটা তাদের তদন্ত করে তাদের ধরতে হবে। এটা তো আমাদের পলিটিক্যাল ইয়ে না, এটা সরকারি যারা ইয়ে আছে তাদের গিয়ে এটা ধরতে হবে।
তবে একটা কথা আমি শেষে বলি, ভারতবর্ষে শুধু নিট না, হ্যাঁ। যত এক্সাম আছে সেটাকে কিন্তু জিআরই বা জিমেটের স্টাইলে সাজানো উচিত, অর্থাৎ শুধু কম্পিউটার বেসড না, তার সঙ্গে অ্যাডাপশন বেসড, যেটা ওখানে অ্যাডাপশন হয়, যেটা জিআরই বা জিম্যাটে, মানে 25 বছর আগে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এখানে জিআরই জিম্যাটে এই অবস্থা ছিল, অথচ 25 বছর পর আমরা এখনো সেই ব্যাপারটা আনতে পারিনি। এবং এইখানে আমার মনে হয়, মানে আমি যেটুকু খবর পেয়েছি, বেশ কয়েকজন অধ্যাপক এটসেট্রা তারা প্রপোজাল দিয়েছিলেন, কিন্তু সিভিল সার্ভেন্টরা, মূলত আইএএস অফিসাররা, তারা এই জিনিসগুলোকে মানে মানে লিখিত না, মৌখিকভাবে মানে ধুস বলে আটকে দিয়ে ব্যাপারটা আটকান। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে এই পলিসি মেকিং এর ব্যাপারে আইএএস দের বের করে আনতে হবে। মানে আইএএসটা কিন্তু আজকের দিনে আমাদের দেশে অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এবং গত 25 বছরে বেশ কয়েকজন শিক্ষাবিদ এইটা বলেছেন, কিন্তু এটা ইন্ট্রোডিউস করতে দেওয়া হয়নি। শুনছি প্রথমবার 2028-এ যেই অ্যাডভান্সডে এই অ্যাডপশন বেসড কম্পিউটার এক্সামটা হবে, মানে এখন তো কম্পিউটার বেসড এক্সাম হয় কিন্তু সেটা এমনি পেপারের উপর, অ্যাডপশন বেসড যেটা জিআরই জিম্যাটের মতো সেটা হবে। এবং যত এক্সাম আছে সব এক্সামে কিন্তু আমাদের কিন্তু এই রাস্তাটা নিতে হবে, মানে এই 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 পদ্ধতি নিতে হবে আমাদের, মানে নইলে কিন্তু এই কোশ্চেন যে লিক হওয়া, প্রত্যক্ষ সেখান থেকে আছে, আমরা বেরোতে বিষয়টা পারবো না। আটকানো যাবে না কোনোভাবেই। একদম 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 একদম। সুদীপ্ত দা, আরেকটা বিষয়ে যাব, এই ছাত্র আন্দোলনকে সামনে রেখে কি কোথাও ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র বা প্রচেষ্টা চলছে? দেখুন, ডিপ স্টেট তো একটা খেলা খেলছি। আপনি দেখুন, মার্কিন যে বিদেশ সচিব, তিনি হঠাৎ কলকাতায় এলেন কেন? হ্যাঁ। কলকাতায় মমতা ব্যানার্জির গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরেই উনি কলকাতায় এলেন। কেন কলকাতায় এলেন? কারণ এখান থেকে কলকাতা ছিল যত রকম মানে দেশদ্রোহী, সব দেশদ্রোহীদের আখড়া। এখানকার মিডিয়া, এখানকার কিছু মনে করবেন না, মিডিয়ার একটা অংশ, এবং এখানকার বুদ্ধিজীবীরা, এখানকার অধ্যাপকদের প্রায় 90% এরা সব বিক্রি হয়ে গেছে, এবং স্কুল টিচারদের 50% এরা বিক্রি হয়ে গেছে। তো এখন ঘটনা হচ্ছে যে এইখানে নতুন করে ভাবতে হবে, বিশেষ করে স্কুলের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালান, স্কুল হেডমাস্টার বা স্কুলের কমিটি, বা বিশ্ববিদ্যালয়গুলো যারা চালান, অধ্যাপক অধ্যক্ষ, এদের অধিকাংশই মানে বিদেশি, জেনে হোক বা না জেনে হোক, এরা বিদেশি এজেন্ট। তো এখন এটা তো ঘটনা, মানে ওদের তো একটা হাত আছে, নইলে কলকাতায় এলো কেন? মানে সে তো অন্য কোথাও যেতে পারতো। এবং মিশনারিজ অফ চ্যারিটিজ, ওদের কাছে খবর ছিল যে এফসিআর একটা বিল আসতে পারে, তার সঙ্গে বেঙ্গলটায় বিজেপি জেতাতে এদের মানে সবচেয়ে বড় সর্বনাশ হয়ে গেছে। কারণ কলকাতা তো বোম্বের সমান পটেনশিয়াল ওয়ালা একটা শহর। হ্যাঁ। তো বোম্বেটাকে শেষ করতে পারেনি ওরা, কিন্তু কলকাতাকে শেষ করে দিয়েছিল। এবার কলকাতাটা যে ঘুরে দাঁড়াচ্ছে, এটা ওদের কাছে একটা নাইটমেয়ার আর কি। আর একটা বিষয়ে যাব, এই যে বিভিন্ন ছাত্রদের হাতে, মানে যারা ছাত্র বলছে, সেই ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের অশালীন ভাষায় পোস্টার এবং প্ল্যাকেট, যেখানে একদম সরাসরি কখনো এই আমাদের হিন্দু সনাতনীদের নিয়ে কিছু লেখা, বা দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি খুব কুড়িচু শব্দ দিয়ে সেই পোস্টার বানানো। এই যে বিষয়গুলো, এরা কি মানে প্রশ্ন উঠছে, ছাত্র আন্দোলন এবং ছাত্রদের শিক্ষা কি এই জায়গায়, যেখানে এই ধরনের কুরুচি পোস্টার নিয়ে তারা আন্দোলন করছে? দেখুন, এরা ছাত্র নয়, এরা কমিউনিস্ট, এবং কমিউনিস্টদের এটাই কালচার। যখন যুক্তি শেষ হয়ে যায় তখন এই গালাগালি দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। দেখবেন, যখন একটা মানুষের যুক্তি শেষ হয়ে যায় তখনই সে অন্যকে গালাগাল করা, এই করা, অসভ্য ভাষায় যে। এবং এইটা আমাদের ভারতবর্ষে প্রথম শুরু করেছিল স্বাধীনতার আগে কমিউনিস্টরা, সুভাষচন্দ্র বোসকে গালাগাল দিয়ে। এটা অ্যারাউন্ড 1940-45 ওই রকম সময় সুভাষচন্দ্র বোসকে গালাগালি দিয়ে শুরু করে। পরবর্তীকালে এই কালচারটা আবার শুরু করেন 1967-এ হরেকৃষ্ণ কোনার এবং প্রমোদ দাশগুপ্ত। আমি মানে মুখে বলতে পারছি না, আপনি একটু গুগল করে দেখবেন যে কি অশ্রাব্য ভাষায় এরা কথা বলতো। পরবর্তীকালে বিনয় কোনার, তারপর দেখবেন অনিল বসু। অনিল বসু তো এই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে যে ভাষায় গালাগাল দিয়েছে, মানে ভাবা যায় না। মানে আজকে মমতা ব্যানার্জি বামেদের খুব কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই বামেরা মমতা ব্যানার্জিকে কি ভাষায় গালাগাল দিত কল্পনা করতে পারবেন না। এমনকি যখন মমতা ব্যানার্জি 2004-এ ভোটে জিতলেন, তখন 2004 থেকে নয়, মমতা ব্যানার্জিকে রীতিমতো বাজে ভাষায় এরা ইয়েতে গালাগাল দিত। আমি বলছি, যেই মমতা ব্যানার্জি আমাদের বিরোধী, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের এত লোককে জেলে খাটিয়েছে, কিন্তু আপনি কোনোদিন আমাদের মুখে শুনেছেন এই ধরনের গালাগাল দিতে? কিন্তু আপনি ওদের মুখে এই গালাগালাগুলো শুনবেন। আমাদের তো শুভেন্দু বাবুকে, দিলীপ বাবুকে, তারপর সুকান্ত বাবুকে, এদের সব প্রোগ্রাম করতে দেওয়া হতো না। আমাদের হাজার হাজার লোককে অ্যারেস্ট করেছে, খুন হয়েছে, তারপরও আমরা দেখবেন কখনো খারাপ ভাষায় কথা বলিনি। আমরা আন্দোলন করেছি, মানে মানুষকে জাগিয়েছি, জাগিয়ে আমরা ক্ষমতায় চলে এসেছি। কিন্তু ওদের দেখবেন সবসময় মুখের ভাষাটা খারাপ, কারণ এটা ওদের কালচার। যখন যুক্তি শেষ হয়ে যায় তখন মানুষ গালাগাল দেয়। কোথাও কি টুকরে টুকরে গ্যাং বা জেএনইউর একটা পার্ট এই আন্দোলনের সাথে যুক্ত বলে মনে হয়?
শুধু জেএনইউ না, যাদবপুর এবং শিবপুর বি কলেজ এরাও কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, সরকারকে সাবধান হতে হবে। শিবপুরের বেশ কিছু অধ্যাপক, তারা কেউ মুখার্জি কেউ চ্যাটার্জি, হ্যাঁ। হ্যাঁ, এই ইয়ের একটু খবর নিলেই জানতে পারবেন কারা তারা। তারা দুজন মুখার্জি এবং একজন চ্যাটার্জি, তারা এবং আরো দুজন অধ্যাপক আছেন, তারা মিলে এই ছাত্রদের খেপাচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের একটা অংশ যাদবপুরের ছেলেদের এই জিনিসটা নিয়ে খেপাচ্ছে। তারা নিজেরা সামনে যাচ্ছে না, নিজেরা পিছনের দিক থেকে তারা বিজেপির সঙ্গে লাইন আপ করার চেষ্টা করছে, যাতে ভাইস চ্যান্সেলর হতে পারে বা রেজিস্ট্রার হতে পারে আগামী দিনে। তারা দেখাচ্ছে যে তারা শ্যামাপ্রসাদ মুখার্জির খুব অনুরাগী, অথচ তারাই যখন ইউনিভার্সিটি গেটের ভিতর চলে যাচ্ছে, তারা ছাত্রছাত্রীদের এই জিনিস নিয়ে খেপাচ্ছে। ফলে শুধু জেএনইউ না, যাদবপুর এবং শিবপুর বি কলেজও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, এবং এটা নিয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনকেই ভাবতে হবে। সুদীপ্ত দা, ইতিমধ্যেই বিরোধীদের একটি প্রতিনিধি দল তারা হুম। হাসপাতালেই সোমাং ওয়াংচুং এর সঙ্গে দেখা করতে গিয়েছেন। মানে তাহলে কি পুরোপুরি এই বিরোধী যে গোষ্ঠী আছে বা যে অ্যালায়েন্স, বিরোধী অ্যালায়েন্স, মানে তারা পুরোটাই এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন? তাই বললাম তো, সবাই হাত শেখতে এসছে। এরা সব হাতে শিখতে এসছে, কারণ এরা যখন একটা মিটিং করে তখন ধরুন 10টা লোকও হয় না, সেখানে এখানে অন্তত 2000 লোক হয়েছে। তো একটু হাত শিখতে এসছে, এতে যদি মিডিয়াতে যদি নামটাম আসে, এই আর কি। ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন, কি বলবেন? মানে এই যে একটা প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু এর আগেও বিভিন্ন ইস্যু সামনে এসছে। কোথাও কি তাহলে আমাদের শিক্ষা দফতরের গাফিলতি, এটা কি আপনি মানেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে, আপনি যদি আমাকে বলেন আজ থেকে 25 বছর আগে আমাদের জিআরই জিম্যাট বেসিসে কিন্তু প্রত্যেকটা এক্সাম, মানে শুধু এই এক্সাম না, প্রত্যেকটা এক্সাম কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত ছিল। আপনি দেখেছেন 2004 থেকে 2014 পর্যন্ত 104 বার না কতবার কোশ্চেন লিক হয়। এই জামানাতেও কোশ্চেন লিক হয়েছে। এবার ঘটনা হচ্ছে, কোশ্চেন লিকের জন্য কি কোনোদিন কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন? এটা একটা ওভারঅল, আমি একটু আগে আপনাকে যেটা বললাম, ওভারঅল একটা সিস্টেম চেঞ্জ করতে হবে, যেটা এখন গভর্নমেন্ট করার চেষ্টা করছে হয়তো এত আন্দোলন হওয়ার পর। কিন্তু আমি বলছি শুধুমাত্র কম্পিউটার বেস না, আমি বলছি, এবং শুধুমাত্র নিট না, ভারতবর্ষের যত এক্সাম হয়, ইনক্লুডিং আইএএস এক্সাম, হ্যাঁ। ইনক্লুডিং, আমি আবার বলছি, ইনক্লুডিং সিভিল সার্ভিস এক্সাম, সেখানে কিন্তু আপনারা যদি এই সিবিটির সঙ্গে অ্যাডাপশন বেস না করেন, তাহলে কিন্তু ভুসিমালেরা আসবে। এবং আমি বলছি, এই আইএএস এক্সামে আপনি দেখবেন, আর আমি কেন সিবিটির উপর জোর দিচ্ছি, আইএএস এ দেখবেন যে লোকটা ফিজিক্সে নিচ্ছে অপশনাল পেপার, তার জন্য নাম্বার তোলা কঠিন। যে সোসিওলজি নিচ্ছে তার জন্য নাম্বার তোলা সোজা। এবার আমাদের দেশে সোসিওলজি মানেই হলো বামপন্থীদের সাবজেক্ট। হ্যাঁ। বেসিক্যালি এটা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ ইকোনমিক্স, এই সোশ্যাল সায়েন্স 1930-এ যে উৎপন্ন হয়েছিল, সেখান থেকে ঘুরতে 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 আমাদের দেশে এসছে। ঠিক আছে, এইবার এই সোশ্যাল সায়েন্সের, যার ফলে বামপন্থীরা সব আইএস আইপিএস এ চান্স পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমটা কিন্তু এইবার এই সিবিটি সিস্টেমটা এলে এই পুরো জিনিসটার উপর, সিবিটি উইথ অ্যাডাপশন, তাহলে কিন্তু এই পুরো জিনিসটার উপর একটা কন্ট্রোল আসবে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত দা, নমস্কার। ধন্যবাদ। ঠিক আছে।